প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউটিউবেও রয়েছে অনুষ্ঠানটি দেখার আয়োজন। আজ যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে আলোচনায় ব্যাংক ঋণের সুদ ও ডলার ব্যবসা। যে দুজন অতিথি এই দুটো বিষয়ে আলোচনা করবেন তাদের সঙ্গে আমরা পরিচয় হবে, তবে তার আগে দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। উন্নয়ন পরিকল্পনাকে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। উদ্ভাবন ও গবেষণা দিয়ে দেশের কল্যাণে কাজ করতে বলেছেন প্রকৌশলীদেরকে। আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিএনপি, ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা থামানো যাবে না বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ আবার একদলীয় শাসন চালু করতে চাচ্ছে, জোর করে জনদাবি দমানো যাবে না বলেছেন মির্জা ফখরুল। বে টার্মিনালের জন্য চট্টগ্রাম বন্দরকে বঙ্গোপসাগরের উপকূলে 500 একর খাস জমি দিয়েছে সরকার, ফলে প্রকল্পের গতি বাড়ার প্রত্যাশা। এবং সৌদিতে বাড়ি ভাড়া করতে পারেনি হজে পাঠানোর কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাই দেশের 16,000-এর বেশি হজযাত্রী ভিসা আটকে আছে। প্রিয় দর্শক, শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। এবার পরিচয়ের পালা আজকের দুই অতিথির সঙ্গে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর আব্দুর রাজ্জাক, আর অনলাইনে কথা বলবার জন্য যুক্ত রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এই দুই অতিথির সঙ্গে আজ কথা বলবো আলোচনায় ব্যাংক ঋণের সুদ ও ডলার ব্যবসা এই প্রসঙ্গে। কথা শুরু করছি ডক্টর আব্দুর রাজ্জাকের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তটি সম্প্রতি নেওয়া হয়েছে আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। একটি হচ্ছে ডলারের যে বিনিময় হারটি হবে সেটি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি ব্যাংকের যে ঋণের ক্ষেত্রে সুদের যে হার হয় সেটিও বাজারের ক্ষেত্রে মানে বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমরা এটা জানি যে একটি সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এটি হয়েছে। আইএমএফের দিক থেকে কিছু পরামর্শ ছিল এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কিছু মূল্যায়ন ছিল। সব কিছু প্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো হয়েছে। যে জায়গাটিতে আমাদের আজকের আলোচনা, এ দুটো সিদ্ধান্তের প্রভাব আমাদের অর্থনীতিতে কেমন পড়বে, আমাদের সাধারণ জনজীবনে কেমন পড়বে। প্রথমে আমরা ডলারের যে মূল্যমানের নির্ধারণের যে সিদ্ধান্তটি সেটি নিয়ে আলোচনাটা শুরু করতে চাইছি। আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যে সাম্প্রতিক সময়ে দেখলাম যে ডলারের যে দামটা অ্যাডজাস্ট করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে আপনারা বলতে পারেন, এইটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ। আমরা জানি যে অনেক দিন যাবৎ আমাদের এই ফরেন রিজার্ভ এটা কিন্তু চাপের মধ্যে আছে। এটা চাপের মধ্যে থাকা মানে হচ্ছে যে আমরা সবসময় বলেছি যে বিনিময় হারটা সামঞ্জস্য না করলে এরকম একটা ক্রাইসিস থেকে সাধারণত আমরা বের হতে পারবো না। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা ভালো স্টেপ। মানে অবশ্যই এটার কিছু প্রতিক্রিয়া থাকবে, কিন্তু তার থেকে সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে দুটো পলিসি একসঙ্গে নেওয়া হয়েছে এইটার সংমিশ্রণটা মোটামুটি আমি বলবো যে আমি কনসিস্টেন্ট ওয়েতে নেওয়া হয়েছে। যেমন খেয়াল করুন যে এই যে আমরা যে সুদের হারটা বাড়াতে দেখলাম, সুদের হার বাড়ানো হলে যেটা হবে যে টাকাকে একটু মূল্যায়ন হলো, মানে যারা টাকা এখন ব্যাংকে রাখতে চান সেটা একটা ভালো দিক, সেটা হয়তো মূল্যস্ফীতিকে টেনে ধরবে। আর ডলারে এখনকে যে দামটা যে বাড়ানো হয়েছে তাতে আমার কাছে মনে হয় যে এটার হয়তো খুব বড় রকমের প্রভাব নাও পড়তে পারে। এটা এই কারণে যে যারা আমাদের আমদানি করছিলেন তারা কিন্তু আসলে 110 টাকায় ডলার কিনতে পারছিলেন, তারা কিন্তু এই 117, 18 এরকমই কিনছে। কাজে হয়তো বা তাদের উপরে প্রভাবটা কিন্তু সেরকম হবে না। কিন্তু কয়েকটি জায়গা আছে যেখানে হয়তো দাম বাড়ার প্রভাব আসতে পারে। জ্বালানি তেলের যে আমদানি, বিশেষ করে সরকার যেগুলোকে আমদানি করে থাকে। তারপর আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ফার্টিলাইজার মানে সার এরকম জিনিসপত্রের দাম বেড়েছে। সেগুলোর যদি আমদানি থাকে তাহলে সেখানে হয়তো ডলারের যে দামটা আমরা দেখলাম সেটার হয়তো একটা ইম্প্যাক্ট থাকতে পারে। কিন্তু অনেকদিন ধরে আমরা বলে আসছিলাম যে বিনিময় হারটাকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা এই রিজার্ভটাকে বাড়াতে পারতাম না আর কি।
এবং দুটো জিনিসকে একসঙ্গে করার একটা সবসময় তাগিদ ছিল। হ্যাঁ, কারণ আমরা যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে এখন না পারি তাহলে কিন্তু পরে এটা আরও কঠিন হয়ে যাবে। কাজে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য বিশ্বব্যাপী যেটাকে সবাই ব্যবহার করে থাকে সেটা হচ্ছে সুদের হারটাকে বাড়ানো, এবং এর কিন্তু একটা প্রভাব থাকবে। কারণ যে কোনো সংস্কার হচ্ছে মানে সেখানে কিন্তু কিছু পেইন থাকে, কিছু কষ্ট নিতে হবে। আপনি যদি এখন সুদের হার বাড়ানো মানে যে কিছুটা ইনভেস্টমেন্ট হয়তো এফেক্টেড হতে পারে। এই বছরে যদি আমরা উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চাই সেটা হয়তো আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। কাজে আমার কাছে মনে হয় যে পলিসি এই পর্যন্ত ঠিক আছে, একটি জায়গা আমাদের একটু চিন্তা করতে হবে। এগুলো সবই হচ্ছে ধরেন মনিটারি পলিসির দিক থেকে বলা, যে সে টাকার বিনিময় হার বা মনে করেন বিশেষ করে সুদের হারটা, এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু আমাদের ফিসকাল পলিসিও চিন্তা করতে হবে। অনেক সময় দেখা যায় যে বছরের শেষ দুটো মাসে সরকারে কিন্তু খরচে বেশি করার একটা প্রবণতা থাকে। যদি এটা থাকে সেটা আবার কিন্তু ওই যে মূল্যস্ফীতির প্রবণতা কিন্তু উস্কে দিতে পারে। কাজে আরেকটি ভালো একটা স্টেপ হতে পারে যেটাকে কমপ্লিমেন্ট করতে পারে, সেটা হচ্ছে যদি সরকার তার ব্যয়ের ফিসকাল স্পেন্ডিংয়ের লাগামটাও যদি সামনের 2 মাস একটু টেনে ধরে রাখতে পারে, তাহলে হয়তো এই প্রয়াসটা সম্মিলিত হলে আমার কাছে মনে হয় যে এটা একটা তখন সঠিক পদক্ষেপ বলে মনে হবে। এখানে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে বিশ্লেষকদের কাছ থেকে তাদের কথা শুনে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে দুটো কারণে এই সিদ্ধান্ত দুটি। একটি হচ্ছে যে আমাদের রিজার্ভের জায়গাটা মাথায় রেখে এটি কমে আসছে, এবং কমে আসার জায়গাটা যদি আটকানো যায় বা যদি বাড়ানো যায় সেই প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত। পাশাপাশি মুদ্রাস্ফীতি, হ্যাঁ, সেটাকে যতটুকু পারা যায় সংকুচিত করে নিয়ে আসা, এই দুটি জায়গা থেকে। কিন্তু এই সিদ্ধান্তের এমন কিছু প্রতিফলন ঘটবে প্রায়োগিক পর্যায়ে, দুটো ব্যাপারই হয়তো বিঘ্নিত হবে। যেমন ধরি আমরা যদি মূল্যস্ফীতির জায়গাটাতে যদি আমরা আসি, যদি ঋণের সুদের হার যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে আবার এর একটি প্রভাব জিডিপিতেও পড়ার আশঙ্কা থাকে। তাহলে এই জায়গাগুলো আমরা একটু কিভাবে আসলে ভাববো বা কি বুঝবো আমরা, ভালো হলো কি মন্দ হলো? এটাই আমি বলার চেষ্টা করেছি আর কি। আপনি দেখুন যে পলিসিগুলো নেওয়া হচ্ছে, প্রথমে যেহেতু আপনার রিজার্ভের উপর যদি চাপ থাকে, তা এটাকে ঠিক করতে হলে আসলে কিন্তু আমাদের বিনিময় হার সামঞ্জস্য করা ছাড়া কিন্তু কোনো সেরকম উপায় নাই, এটা আপনাকে করতে হবে। সেটা করতে যাওয়া মানে যদি টাকার মূল্যের অবমূল্যায়ন হয়, এবং যেটা হয়েছে সেটা কিন্তু মূল্যস্ফীতির চাপকে কিন্তু খানিকটা বাড়িয়ে দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা করি কি, এটাকে বলি যে তাহলে ইন্টারেস্ট রেটটাকে বাড়ানোর মাধ্যমে সেই যে মূল্যস্ফীতির উপর যে প্রবণতা সেটাকে লাগামটা একটু টেনে ধরার চেষ্টা করা। আরেকটা জিনিস আমি আপনাকে একটু আগে বলেছি যে আপনি যখনই সুদের হার বাড়াচ্ছেন সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু ইনভেস্টরদের উপরে থাকবে। ইনভেস্টরদের উপর থাকা মানে হচ্ছে তারা যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে চান বা করার চেষ্টা করেন সেটা হয়তো খানিকটা কমে আসবে। কাজে সেখানে কিন্তু প্রবৃদ্ধির উপরে কিন্তু চাপটা কিন্তু থাকবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, যেহেতু রিজার্ভের একটা ক্রাইসিস আছে, কাজেই বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ জোরে সোরে তারা কিন্তু আমদানি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। কাজে সুদের হার দিয়ে যেমন ইনভেস্টমেন্ট আপনি বলেছেন কমে যাবে, আবার আমদানিকে নিরুৎসাহিত করার মাধ্যমে, আমদানিকে কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে রিসেন্টলি আমদানি কিন্তু বড় রকমের একটা সংকোচন ঘটেছে। আমদানি সংকোচন ঘটা মানেও হচ্ছে ডলারের সাশ্রয় হওয়া, সেটা কিন্তু তার থেকে বড় একটা জিনিস হচ্ছে যে এটা মানে হচ্ছে যারা ব্যবসায়ী তারা যদি বেশি যন্ত্রপাতি আনতে চান, র ম্যাটেরিয়ালস, ইন্টারমিডিয়েট ইনপুটস, তারা কিন্তু সেটা পারবেন না। সেক্ষেত্রেও কিন্তু উৎপাদন ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমি বলেছি সংস্কার করার সময় আপনাকে কিন্তু এই ট্রেড আপসগুলো মেনে নিতে হবে। আমরা এখন একটা ক্রাইসিসের মধ্যে আছি, এখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। উত্তরণ করা মানে হচ্ছে এমন কোনো আমাদের হাতে নীতি নাই যেটার মাধ্যমে আমরা একদিকে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে পারবো, আবার এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। এটা আমাদের একটা ট্রেড অফ আছে, মানে কিছু যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে, কিছু যন্ত্রণা সহ্য করতে হবে। এটা দেখুন উন্নত বিশ্বেও কিন্তু হয়েছে। এর আগে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও কিন্তু বড় রকমের মূল্যস্ফীতির ছিল, তারা কিন্তু সুদের হার যথেষ্ট মাত্রায় কিন্তু বাড়িয়েছিল। ওই সব অর্থনীতিতেও কিন্তু বড় রকমের বিপর্যয় এসেছিল, যেগুলো হয়তো আমরা অত বেশি খবরের কাগজে দেখি নাই। দুটো জায়গায় ইউরোপ এবং আমেরিকা আমরা দেখেছি সুদের হার বাড়ানোর জন্য অনেকের ব্যবসা বাণিজ্য কমে গিয়েছে। অনেক লোকজন যারা বাড়ি ক্রয় করেছিলেন, মর্গেজ নিয়েছিলেন বাজার থেকে সুদ হার দিয়ে, সুদটা যখন বেড়ে যায় তখন দেখা যায় তারা সেই মর্গেজগুলোকে আর পরিশোধে ব্যর্থ করতে পারেন নাই এবং তারা তাদের প্রপার্টি হারিয়েছেন আর কি। এরকম কিন্তু অনেক ঘটনা আছে। কাজে পৃথিবীর সব জায়গায় হচ্ছে সংস্কার মানে
সেটার কিন্তু ইম্প্যাক্টটা আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে খানিকটা। ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি আমাদের আরেক অতিথি আহসান এইচ মনসুরের কাছে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখছি, এই প্রসঙ্গটা নিয়ে কথা অতিথি ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে একই প্রসঙ্গ আপনার কাছে। তাই প্রশ্নটা আমি একটু কি বলবো, একটু খোলা রেখে আপনার কাছে উপস্থাপন করছি যে এই যে সিদ্ধান্ত, হ্যাঁ, ব্যাংক ঋণের সুদের হার এবং ডলারের মূল্যমান নির্ধারণের ক্ষমতাটি যে বাজারের হাতে ছেড়ে দেওয়া, এটা একটু মোটা দাগে আপনার কাছ থেকে এর ভালো মন্দ জায়গাটা একটু শুনতে চাইবো। আপনি কিভাবে দেখছেন, এটি ভালো মনে করছেন কিনা সেই জায়গাটি। ধন্যবাদ। আমি ডক্টর রাজ্জাকের সাথে একমত হয়েই বলবো যে এখানে দ্বিমতের তেমন কিছু স্কোপ নাই। জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা আমরা বহুদিন ধরেই বলে আসছিলাম। আমি ব্যক্তিগতভাবে বলে আসছিলাম অন্ততপক্ষে যে এখানে আমাদের একটা একটা মনিটারি অ্যান্ড ফিসক্যাল টাইটেনিং দুটোতেই একটু সংকোচনমূলক ব্যবস্থা নিতে হবে। মনিটারি পলিসিতেও, ফিসক্যাল পলিসিতেও। এবং আমরা যেটা বলে আসছিলাম যে যদি ইন্টারেস্ট রেট আমরা ওই ৯-৬ এতদিন পর্যন্ত বেঁধে না রাখতাম, যেটা বেশ অনেকদিন, অনেক বছর সরকার সেখানে রাখার চেষ্টা করেছে এবং সেটার কিন্তু কিছু, যেটাকে আমরা বলি নেগেটিভ ইমপ্যাক্ট, বাজারে সৃষ্টি হয়েছে এবং সেটার একটাই হচ্ছে যে এই আমাদের আমরা বিশ্ব বাজারে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। যখন কোভিডের সময় বিশ্ববাজারে ইন্টারেস্ট রেট প্রায় শূন্যের কাছাকাছি ছিল, সেখান থেকে ৬, ৭, ৮% এ চলে গেছে। আমাদেরটা কিন্তু ওই কোভিডের সময় ৯-৬, ৬% ৯% ছিল। আনটিল কয়েক মাস আগ পর্যন্ত এটা ৬% ৯% এ ছিল। তো সেটার একটা আ ক্ষতিকর প্রভাব হচ্ছে যে ডলার becomes much more attractive as an asset class versus টাকা। টাকার সেখানে অবমূল্যায়ন অবধারিত। তো সেই অ্যাঙ্গেল থেকে এটাকে রেকটিফাই করার প্রয়োজন ছিল এবং এটা রেকটিফাইড আ সরকার এগেইন কিছুটা ঢিল ই মানে ডিলে করার পার্ট হিসেবে একটা নতুন এক ধরনের কনসেপ্ট নিয়ে আসলো, স্মার্ট 6 মান্থস এভারেজ দিয়ে ট্রেজারি বিলের। সেটা একটা ব্যাকওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ ছিল। সেটার সাথে বাজারের সম্পর্ক একটু ঢিলেঢালাভাবে ছিল। অর্থাৎ বাজারের সাথে এটা কয়েক মাসের ল্যাগে এটাকে অ্যাডজাস্ট করতে হতো। তো সেই জিনিসটা থেকেও বাংলাদেশ ব্যাংক বের হয়ে এসছে। আমি মনে করি যে এটা দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত। এটা আগে করতে পারলে আমাদের অনেক দিক থেকে সুবিধা হতো। হয়তো এক্সচেঞ্জ রেটের উপর এত প্রেশার হতো না। হয়তো আমাদের কারেন্সি রিজার্ভ লস যতখানি হয়েছে ততখানি হতো না। টাকার অবমূল্যায়ন এতখানি হতো না। হয়তো আমাদের আ এই মূল্যস্ফীতিটা আরো একটু আগেই কমে আসতে পারত। এই জায়গাটায় আমি মনে করি যে কালক্ষেপণটা হয়েছে। কিন্তু যাই হোক, দেরিতে হলেও এটাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ দেব। আর এটার সাথে কিন্তু যেটা এর সাথে যেটা সম্পৃক্ত সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করে দেওয়া হয়েছে এবং ২ টা একটা আরেকটাকে রিইনফোর্স করছে এবং এটাই হওয়া উচিত। কারণ এককভাবে এক্সচেঞ্জ রেটকে ছেড়ে দিলে সেটা কিন্তু ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে পারে বাজারে। অস্থিতিশীলতা ক্রিয়েট করতে পারে এবং সেই অস্থিতিশীলতা যদি এক্সচেঞ্জ রেটে হয় সেটা কাম্য নয়। আমরা চাই একটা স্থিতিশীল পরিবেশে এক্সচেঞ্জ রেটটা মার্কেটে ফ্রিলি ডিটারমিন্ড হোক। তাহলে স্থিতিশীল পরিবেশটা কি দিয়ে তৈরি করব? স্থিতিশীল পরিবেশ তৈরি করতে গেলে আমাকে আবার ব্যালেন্স অফ পেমেন্টকে একটা সন্তোষজনক পরিস্থিতিতে নিয়ে আসতে হবে। সেই উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু অ্যাচিভমেন্ট হয়েছে। আমাদের হয় নাই তা নয়। এখনো পুরোপুরিভাবে আমরা রিজার্ভ লসকে কমাতে পারি নাই, সেটা ঠিক। কিন্তু যদি আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা দেখি, এটা কিন্তু এখন সারপ্লাস। অর্থাৎ ইম্পোর্ট কম্প্রেশন হয়েছে রিলেটিভ টু রিলেটিভ টু এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স আমাদের ইম্পোর্ট অনেক কম হয়েছে। এটার ভালো মন্দ ২ দিকই আছে। কিন্তু ভালোর দিক যদি দেখি তাহলে এটা হচ্ছে যে ডলারের না থাকার কারণে, ইম্পোর্ট কমে যাওয়ার কারণে কারেন্ট অ্যাকাউন্টে আমরা সারপ্লাস পাচ্ছি। সেই সারপ্লাসটা কিন্তু একটা একটা ভেরি সিগনিফিক্যান্ট একটা পজিটিভ রোল প্লে করবে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবিলাইজ করার জন্য এবং আল্টিমেটলি আমাদের রিজার্ভ কিন্তু বাড়াতে হবে। শুধু কমানো ঠেকাতে নয়। এখনো পর্যন্ত আমাদের অবজেক্টিভ রয়ে গেছে হাউ টু স্টপ দ্য রিডাকশন। কিন্তু আল্টিমেটলি
এটা রিডাকশন থেকে আমাদেরকে পজিটিভে যেতে হবে, ইনক্রিজের দিকে যেতে হবে। সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, তাহলে আমি বলব যে আমাদের যে পলিসিটা এখন পর্যন্ত এই পলিসিটা এই সরকারের এই ক্ষেত্রে সাপোর্টিভ হবে, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে সহায়ক ভূমিকা রাখবে। ইভেন যদিও আমরা ধরি যে এখানে ফ্রি ফ্লোট অফ এক্সচেঞ্জ রেট হচ্ছে না। এটাকে ম্যানেজ ফ্লোট হিসাবে যে এই ক্রলিং পেগ নাম দেওয়া হয়েছে। যাই হোক, এটা ইটস ক্রলিং পেগ ইজ নাথিং বাট এ ডিফাইন্ড ম্যানেজড ফ্লোট। তো এখানে সরকার ব্যান্ডটা এখনো বলে নাই। কিন্তু একটা ব্যান্ড আছে ইমপ্লিসিটলি, যেটা হয়তো তারা আইএমএফ এর সাথে এগ্রি করেছে। যেটার অর্থাৎ ৳১১৭ হচ্ছে সেন্ট্রাল রেট। তার থেকে একটা হয়তো ৳৩ নিচে বা ৳২ নিচে এবং ৳২ বা ৳৩ উপরে একটা সমান্তরাল একটা ব্যান্ড থাকে। বাজার যদি এর মধ্যে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক কোন হস্তক্ষেপ করবে না। কিন্তু বাজার যদি এর বাইরে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ ইনস্টেবিলিটির একটা সাইন দেখা যায়, যে এর চাইতে বেশি প্রেশার ডেভেলপ করছে। আইদার অ্যাপ্রিশিয়েটিং প্রেশার অর ডেপ্রিশিয়েটিং প্রেশার। অ্যাপ্রিশিয়েটিং প্রেশার হলে পরে এইটা তারা ডলার কিনে নিবে বাংলাদেশ ব্যাংক, এবং সেটা এই এই অ্যাপ্রিসিয়েশন প্রিভেন্ট করবে। আর ডেপ্রিসিয়েটিং প্রেশার হলে বাংলাদেশ ব্যাংক ডলার সেল করবে। তো এইভাবে তারা স্টেবিলিটিটা এনশিওর করবে। তো আমরা দেখার অপেক্ষায় আছি। এখানে আমি বলব যে বাংলাদেশ ব্যাংকের কিছু ক্রেডিবিলিটি গ্যাপ আছে। সিগনিফিক্যান্ট ক্রেডিবিলিটি গ্যাপ আছে। কারণ অতীতে তারা অনেক কিছু বলেছে কিন্তু করতে পারে নাই। অনেক কিছু বলেছে যে হবে না, সেটা হয়েছে। ইনফ্লেশন তারা বলেছে তারা কমিয়ে আনবে ৩ মাসের মধ্যে, ৬ মাসের মধ্যে। এখন ১ বছর, ১.৫ বছর, ২ বছর হয়ে গেল। কমছে না। এক্সচেঞ্জ রেটের কথাও বলছিলেন যে এটাকে আমরা স্টেবল করে ফেলবো ৩ মাসের মধ্যে কিন্তু সেটাও হয়নি। সেই ৩ মাস কিন্তু অন্ততপক্ষে ২০ মাস আগের কথা বলছি আমি। তো এই জায়গাগুলোতে ক্রেডিবিলিটি গ্যাপ ডেভেলপ করে গেছে। সেখানে আমি আশা করব বাংলাদেশ ব্যাংক যেন তাদের ক্রেডিবিলিটি রিএস্টাবলিশ করে, এবং এই দুটো পলিসি অন্তত তারা সঠিকভাবে বাস্তবায়ন করে, যাতে এই যে ইনটেন্ডেড অবজেক্টিভ, ইনফ্লেশনটাকে কমিয়ে আনা, পরবর্তী ইন্টারেস্ট রেট সাময়িকভাবে একটু বাড়তে দেওয়া, পরবর্তীকালে ইনফ্লেশন কমার সাথে সাথে ইন্টারেস্ট রেটটাকেও কমিয়ে আনা, এই জায়গাগুলোতে যেন নির্মোহভাবে বাজারকে অপারেট করতে দেওয়া হয়, সেটাই হবে আমার প্রত্যাশা। কিন্তু এই সিদ্ধান্তটি নিয়ে আমরা দেখেছি যে ব্যবসায়ী নেতৃবৃন্দের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যে হ্যাঁ ভালো, কেউ বলছেন যে না অতটা ভালো না। যারা বলছেন অতটা ভালো না তাদের যুক্তির জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে তার ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে যাবে এবং সে মনে করছে যে নানা ধরনের প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কনজিউম করার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হতে পারে, যেটা আসলে আলটিমেট খুব ভালো একটা ফল আনবে না। এই বিষয়গুলোর ব্যাপারে একটু আপনার কথা শুনতে চাই। না, এটা স্বাভাবিক। কারণ বিজনেস কমিউনিটি সবসময় চিন্তা করবে তাদের দৃষ্টিকোণ থেকে, যে তাদের যে ঋণ যারা নিয়েছেন, যাদের দেনা আছে, তাদের ডেট সার্ভিসিং কস্ট অবশ্যই বেড়ে যাবে। বাংলাদেশে ফিক্সড ইন্টারেস্ট রেটে খুব একটা লেন্ডিং হয় না। সব ইন্টারেস্টই ভ্যারিয়েবল, এবং খুব দ্রুতই এটা বাড়তে থাকে। কাজেই খুব শীঘ্রই এই ইনক্রিজড ইন্টারেস্ট রেটের প্রভাবটা প্রত্যেকটা কোম্পানিকে বহন করতে হবে। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আনএভয়েডেবল। একটা কথা আমি বলি, যখন আমেরিকান ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়ায়, তারা কিন্তু ওয়াল স্ট্রিটের দিকে তাকিয়ে থাকে না। ওয়াল স্ট্রিটে কিন্তু ইন্ডেক্স তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পতন হয়। পতন হোক, ইন্টারেস্ট রেট বেড়েছে, ওয়াল স্ট্রিটের ইন্ডেক্স পতন হবে। কারণ বাজারে একটা ভীতি বিরাজ করে। যখনই কোনো কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ায়, সিরিয়াসলি বাড়ায় এবং সিকোয়েন্স এ বাড়াতে থাকে, তখন বাজারে একটা ভীতি কাজ করে যে এটা কোথায় যেয়ে ঠেকবে আমরা জানি না, এবং এটার প্রভাবে আমাদের বিনিয়োগ কমে যাবে, আমাদের বিজনেস কমে যাবে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে। ফলে একটা ঋণাত্মক প্রভাব ইমিডিয়েটলি স্টক মার্কেটে পড়ে। সেটা আমরা ধরেই নিব যে এটা যদি হয়ও, in the interest of the medium term and restoration of the economy, বিদেশের সেন্ট্রাল ব্যাংকগুলো যেভাবে কাজ করেছে, সেটা দেশের স্বার্থে তাদের দেশের স্বার্থে তারা কাজ করেছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকই বলি, ব্যাংক অফ ইংল্যান্ড বলি, বা ফেডারেল রিজার্ভের কথাই বলি।
তো তারা আমাদের সেন্ট্রাল ব্যাংকেও আমাদের স্বার্থে কাজ করতে হবে। একটা জিনিস যে আমাদের সেন্ট্রাল ব্যাংক তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট ডিফাইন করে না। আমাদেরকে উই আর এ প্রাইস টেকার। ইন্টারেস্ট রেট গ্লোবাল ইন্টারেস্ট রেট সাথে আমাদেরকেও সামঞ্জস্য করেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা একটা ছোট দেশ। আমরা অনেক ক্ষেত্রেই প্রাইস টেকার, আমরা প্রাইস মেকার নই। ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে তো অবশ্যই। এবং এটার যে ইমপ্যাক্ট এক্সচেঞ্জ রেটের উপর পড়ে, সেটাকেও আমাদেরকে ভাবতে হবে যে টাকাকে অ্যাট্রাকটিভ না রাখতে পারলে, টাকাকে অ্যাট্রাকটিভ আরো করতে না পারলে, আমাকে আমার টাকা অ্যাসেট আমার বাংলাদেশিরাই কিন্তু রাখবে না। কিন্তু তারা যদি বাংলাদেশিরা যদি টাকা অ্যাসেট না রাখে, তাহলে পরে অবশ্যই টাকার অবমূল্যায়ন চলতেই থাকবে। সেটাও কাম্য নয়। সেটাও বিজনেসম্যানরা চাইবে না। কাজেই আমাদেরকে একটা ট্রেড অফ হচ্ছে, আমরা কি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি টাই চাই, যেটা আগামীতে আমাদেরকে প্রবৃদ্ধি দেবে, অথবা আমি ম্যাক্রো ইনস্টেবিলিটি চাই, বা ম্যাক্রো ইনস্টেবিলিটি চলতে থাকুক, না চাই কিন্তু চলতে থাকুক, এবং তার ফলে আল্টিমেটলি আমার ইনভেস্টমেন্ট তো হবেই না, ইনফ্লেশন তো থাকবেই, দারিদ্র্য বিমোচনে আরো বিঘ্ন ঘটবে, কারণ গরিব মানুষ আরো গরিব হতে থাকবে, এবং সামগ্রিকভাবে একটা আনস্টেবল ম্যাক্রো ইকোনমিতে কখনোই প্রবৃদ্ধি ধরে রাখা যায় না। কাজে আমি মনে করি বৃহত্তর স্বার্থে মধ্যমেয়াদী ভাবে আমাদের একটা টেকসই যাতে প্রবৃদ্ধি আমরা আবার ফেরত পেতে পারি, সাময়িকভাবে আমাদেরকে অবশ্যই একটা অর্থনৈতিক স্লোডাউন, স্লথ গতি আমাদেরকে মেনে নিতে হবে, এবং সেটা মেনে নিয়েই আগামী ১ বছর ২ বছরের মধ্যেও যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেটাই হবে আমাদের পথ চলা। ধন্যবাদ আহসানিস মনসুর। ডক্টর আব্দুল রাজ্জাক, আমরা আপনার কাছে ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে। যাব ফিরে এসে শুনবো আহসানিস মনসুর যে কথাগুলো বললেন, এর ইন রিলেশন যদি আপনার কিছু বলার থাকে সেই জায়গাগুলো, তারপরে আমাদেরও কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়েও কথা হবে আপনার সঙ্গে। প্রিয় দর্শক, একটি বিরতির সময় হয়ে গেছে, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবার আলোচনায়, যাচ্ছি এখন ডক্টর আব্দুল রাজ্জাকের কাছে। আহসানিস মনসুর, ওনার জায়গা থেকে উনি কীভাবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তগুলো নিয়ে আমরা কথা বলছি, তিনি সেগুলো বললেন। যদি এর সাথে সংযুক্তিমূলক কিছু বলার থাকে আগে সেটা শুনবো, তারপরে কিছু প্রশ্ন আছে। জি, আমি ডক্টর আহসান মনসুরের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম, উনি চমৎকারভাবে বলেছেন আর কি, এবং আমি সম্পূর্ণ তার সঙ্গে একমত। আমি খালি একটা জিনিস যোগ করতে চাই যে দেখুন, আমরা এইবার যে ডলারের যে দাম বাড়লো, তার ফলে আমরা মনে করি যে হয়তো রপ্তানিকারকরা অনেকটা উৎসাহিত হবে। কারণ আপনি জানেন যে এর আগে রপ্তানিকারকদেরকে কিন্তু যে রেটটা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু কম, আমদানিকারকরা বেশি দিয়ে কিনছিলেন, রপ্তানিকারকরা কম টাকা পাচ্ছিলেন আর কি ডলারের বিপরীতে। এখন এটা তারা বেশি পাওয়াতে আমরা সবসময় মনে করি এতে রপ্তানি আয় উৎসাহিত হবে, যদি রপ্তানি আয় বাড়ে, এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা ভালো একটা সংবাদ। কিন্তু এখানে আমার একটু ছোট একটা প্রশ্ন আছে, আপনি বলবেন, শুধু প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে আমরা কি এই ডলারের যে রেটটা আছে তার উপরে নির্ভর করে আসলে আমাদের রপ্তানিটা চলে, নাকি চলে আমাদের সক্ষমতার জায়গা থেকে? আমাদের মনে হয় যে যতটুকু আমাদের পসিবল আমরা সেটা করি। বোধহয় এই রেটটার সঙ্গে অতটা রিলেশন নেই, পড়াশোনা করে সেরকম মনে হয়েছে। আপনি বিশেষায়িত জায়গা থেকে নিশ্চয়ই ভালো জানেন। আমি বলতে পারি যে দেখুন, আমরা খুব রিসেন্টলি আমি একটা গবেষণার সঙ্গে হিসাব করে দেখেছি, তাতে পরিষ্কার দেখা যায় যে বাংলাদেশে যখন ডিভ্যালুয়েশন করা হয়েছে এর আগে, এবং যত আমরা হিস্টোরিক্যাল ডেটা যা পাই সেটার সাথে মোটামুটি কিন্তু একটা সম্পর্ক আছে। তার মানে রপ্তানির বাজারে আমরা দেখেছি যে এক্সপোর্টাররা যখন ডিভ্যালুয়েশন হয় সেটাকে সাহায্য নিয়ে তারা তাদের সক্ষমতা বাড়ান। মানে জিনিসটা এরকম করেন, ওনারা ডলারের জিনিসটার দাম একটু কমিয়ে বেশি বিক্রি করতে পারেন, আবার যেহেতু ডলারের দাম বেড়েছে কাজে ওভারঅল তারা কিন্তু বেনিফিটেড হন। এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আমাদের কাছে ইকোনমেট্রিক এভিডেন্স আছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট গবেষণার পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এই বছরটায় একটা জিনিস হচ্ছে, একটা ট্রেন্ড আছে, যে ট্রেন্ডটা একটু আমার কাছে চিন্তার কারণ। সেটা হচ্ছে আমরা দেখছি বিশেষ করে পোশাক শিল্পের বাজার যেটা আছে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশের বাজার না, সব দেশের পোশাক বাজারে কিন্তু একটা মন্দাভাব বিরাজ করছে। আমি যেমন ধরুন কানাডার ডেটা দেখছিলাম গতকালকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর কানাডার যে
টোটাল যে তারা তৈরি পোশাক যে আমদানি করে সারা বিশ্ব থেকে, সেটাতে কিন্তু ভাটা পড়েছে, কমেছে। ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে আমরা দেখছি যে ওখানে কিন্তু স্রোতগতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আপনারা জানেন যে সেখানে কিন্তু তৈরি পোশাকের যে আমদানি সেটা কমেছে, এবং যতগুলো মেজর সাপ্লায়ার আছে চীন, ভিয়েতনাম, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সবারই কিন্তু আগের বছরের তুলনায় রপ্তানি কিন্তু কমতির দিকে আছে। কারণ আমি বলতে চাচ্ছি যে এটা যদি একটা স্বাভাবিক সময় যদি হতো, তাহলে এই ডিভ্যালুয়েশন থেকে আমাদের রপ্তানিকারক হয়তো বেশি সুবিধা নিতে পারতেন, আমাদের রপ্তানি এটা বাড়ত। কিন্তু এটা এমন একটা সময় করা হচ্ছে যে সময় বিশ্ব বাজারেও কিন্তু, বিশেষ করে আমি বলবো যে আমাদের যে গার্মেন্টস, এইটার কিন্তু ওভারঅল ডিমান্ডটাই কিন্তু কম। এখন আপনি জানেন যে আমাদের তো যে রপ্তানির যে বাস্কেট, এটা তো খুব, আমাদের তৈরি পোশাকই 85% যায়, অন্য বেশি আইটেম আমাদের বৈচিত্র্যময় পণ্যের খুব অভাব আছে, খুবই অভাব আছে, যার ফলে আমরা সেই সুবিধাটা নিতে পারছি না। কাজে এটাও একটা দেখার বিষয় যে এখন এই সময়ে ডিভ্যালুয়েশন করলে সেইটা থেকে সুবিধা রপ্তানিকারক নিতে পারবেন না। তবে আরেকটি কথাও ছোট্ট করে বলে রাখি যে যেটা হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি যে যেটা বলা হচ্ছে যে ইপিবি ডেটা থেকে বা কাস্টমসের ডেটা থেকে যেটা বলা হয় যে পরিমাণ রপ্তানি করা হচ্ছে, বছর শেষে আমরা দেখছি যে ওই পরিমাণ রপ্তানি বাংলাদেশ ব্যাংক রিসিট হিসাবে দেখাতে পারছে না আর কি। কাজে সেখানেও একটা ব্যত্যয় আছে, এটাও একটু আমাদের বুঝতে হবে যে কেন এই ঘটনাটা ঘটেছে। সুতরাং ওভারঅল এই যে আমাদের যে কারেন্সির যে ভ্যালুটা যে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, এখান থেকে যদি রপ্তানি বাড়ে, রেমিটেন্স যদি ফরেন চ্যানেলে বাড়ে, তাহলে এটা আমাদের জন্য আরও অধিক সুবিধা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো যে এই দুটি সিদ্ধান্ত যেটি আমরা কথা বলছি, আমাদের রেমিটেন্সের জায়গাটা, যেটা আহসান মনসুর বলছিলেন যে আমরা তো এখন ঠেকাচ্ছি যেন আর না কমে, একটু রেইজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রোল প্লে করবে কিনা, একটু সেটা আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু আমরা দেখেছি রেমিটেন্সের ক্ষেত্রে যদি আপনি এই যে নতুন যে হারটা বাড়লো, সেটা একইভাবে রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তারা যদি ওইটা পান, যদি হয়তো ওই ইনসেন্টিভটা উইথড্র করা হচ্ছে সেটা, কিন্তু যদি ওভারঅল যদি রেটটা যদি বাড়ে, তাহলে কিন্তু হয়তো তারা বেশি পাঠাতে পারেন। তবে সেই ক্ষেত্রে আবার একটা জিনিস আছে, আপনি যেটা বলছিলেন যে ইনসেন্টিভটা প্রত্যাহার করা হচ্ছে, এটাতে ফর্মাল চ্যানেলের বাইরে চলে যাওয়ার ভয় থাকে না? সেটাই বলছি যে যদি এরকম হয় যে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে বাজার, সেই বাজারে যদি ইনফর্মাল মার্কেট যদি আরও বেশি অ্যাক্টিভ হয়, মানে আমরা ক্রলিং পে করছি ঠিক আছে 117 টাকা, আমরা মনে করছি যে ভ্যালুটা এটার কাছাকাছি আছে, কিন্তু যদি আমরা দেখি যে ইনফর্মাল চ্যানেলের ডিমান্ড আরও বেশি, তাহলে সেক্ষেত্রে একটু অলওয়েজ ভয় থাকে যে একটা বড় অ্যাকশন রেমিটেন্স যদি আবার ইনফর্মাল মার্কেটে লাইন আপ হয়, তাহলে কিন্তু আবার এটা আমরা প্রেশারের মধ্যে পড়বো, সেক্ষেত্রে হয়তো আবার আমাদেরকে বিনিময় মূল্য অ্যাডজাস্ট করতে হবে। ডক্টর আহসান যথার্থ বলেছেন যে আসলে আমরা দেখছি যে আসলে কী হতে যাচ্ছে, সেটা সত্যি। সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তগুলো থেকে আমরা স্বল্পমেয়াদী পদক্ষেপ বলবো নাকি মধ্যমেয়াদী বলে মনে করতে পারি? দেখুন, এই পদক্ষেপগুলো যে নেওয়া হচ্ছে সেটার ইম্প্যাক্টটা আমরা স্বল্প মেয়াদে পাবো। এখানে দুইটা একটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে ওভার টাইম আমরা যদি মিড টার্ম টু লং টার্ম যদি একটা জিনিস চিন্তা করি, তখন আমাদের ওভারঅল ইকোনমির সক্ষমতা বাড়ানোর ব্যাপার আছে। কাজে যে জায়গাগুলোতে অনেকদিন ধরে ডিস্টোরশন করা ছিল, যেমন সুদের হার অনেক আমরা কমিয়ে রেখেছিলাম, সেটা একটা কুফল ছিল, সেখানে একটা কারেকশন করা। তখন তো শুনেছিলাম যে সিঙ্গেল ডিজিট হলে আমাদের খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু ভালো হলো না। যেটা হয়েছে কারণ হচ্ছে আমরা বেসিক্যালি চিন্তা করেন আমরা ক্যাপিটাল স্কেয়ার্স কান্ট্রি, আমাদের এখানে মূলধন কম। সেই মূলধনের দাম যদি আরও আপনি কমিয়ে রাখেন, তাহলে দেখা যাবে যে যারা বড় করতে পারে করে এটা হয়তো প্রপারলি ব্যবহার নাও করতে পারে, সেই টেন্ডেন্সিগুলো থাকতে পারে, এবং হয়তো এটা হয়েছেও, যার ফলে আমরা দেখেছি যখন এই সুদের হারটা কমানো হয়েছে, তার ফলে কিন্তু যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যে খুব যে বেশি বেড়েছে তা কিন্তু আমরা দেখি নাই, সেটা একটা ফ্যাক্টর আছে। আরেকটা ফ্যাক্টর আছে যেটা যে অনেক সময় সরকারও ব্যাংকিং সিস্টেম থেকে অনেক কিন্তু তারা লোন করে, সেখানে একটা ক্রাউডিং আউট এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রাইভেট সেক্টর যে পরিমাণ লোন করছে তারা পায় না, সেটাও একটা ইস্যু থাকে আর কি। কিন্তু ওভারঅল আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ক্যাপিটাল স্কেয়ার্স কান্ট্রিটা আমরা যদি সুদের হারটাকে বেশি নিচে নামিয়ে রাখি, যেটা আমরা করেছিলাম এর আগে 6-9-এর মাধ্যমে, সেটা কিন্তু ক্যাপিটালের সৎ ব্যবহারকে উৎসাহিত করে না। আচ্ছা, এবং আমরা সবসময় জানি আমরা যে প্রসেসে এই লোনগুলোকে বিতরণ করি, বিশেষ করে বড় লোনগুলোর ক্ষেত্রে, সেগুলো কিন্তু প্রজেক্টের ভ্যালু বা রিটার্নস কী হবে সেটাকে হয়তো তত বেশি গুরুত্ব দেওয়া হয় না আর কি। তো সেটাও একটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের অধিক মাত্রা উৎপাদনশীলতার জন্য, এবং সেটার সঙ্গে কিন্তু প্রবৃদ্ধির একটা জায়গা জড়িত আছে। ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। যাচ্ছি এবার একটু আহসান মনসুরের কাছে। এই যে যখন আমরা দেখি যে ডলারের দামটা একটু বাড়লো, তখন আমাদের মনে একটা ভয় ঢুকলো যে তাহলে তো আমাকে জ্বালানি খাতে তো আমার ব্যয়টা বেড়ে যাবে, আমদানি ব্যয়টা বেড়ে যাবে, কারণ
যে টাকাটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে ডলারটা আমরা কিনবো যত টাকা দিয়ে, এখন আমরা আরও বেশি টাকা দিয়ে সেটা কিনতে হবে। ভয়টা তৈরি হয় যে জ্বালানির আমদানির ব্যয় যদি বেড়ে যায় তাহলে তো আমাদের হেসেল পর্যন্ত তার প্রভাব চলে যাওয়ার ভয় থাকে, একদম ঘর পর্যন্ত পৌঁছে যাওয়ার মানে একটা ভয় থাকে, পণ্যের দাম বেড়ে যাওয়ার ভয় থাকে, যাতায়াতের ব্যয় বেড়ে যাওয়ার ভয় থাকে। এই জায়গাটার ব্যাপারে একটু আপনার মানে মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। যে প্রশ্নটা করেছেন সেটার একটু পেছন দিকে যদি আমরা তাকাই, সরকার যখন ১১০ টাকা করে রাখলো, সেটার ফলে কি হলো? সরকার ১১০ টাকা করাতে একদিকে এক্সপোর্টাররা তারা কম পাচ্ছে এক্সচেঞ্জ রেটে ৭ টাকা করে বা ৮ টাকা করে, ১০৯ টাকা পেত তখন। এবং এই বেনিফিটটা কাকে দেওয়া হচ্ছিল? এই বেনিফিটটা প্রাইমারিলি দেওয়া হচ্ছিল এই সরকারি যেসব প্রতিষ্ঠান আছে যারা আমদানি করে তাদেরকে একটা প্রেফারেন্সিয়াল এক্সচেঞ্জ এ ১০৯ টাকা বা ১১০ টাকাতে তাদেরকে বিক্রি করা হচ্ছিল। ফলে তারা প্রচ্ছন্নভাবে একটা সাবসিডি পাচ্ছিল এবং প্রচ্ছন্নভাবে এক্সপোর্টকে সমান্তরাল একটা ট্যাক্স করা হচ্ছিল। এটা কি কাম্য কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমরা কি চাই যে আমাদের এক্সপোর্টাররা আমাদের এই 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 সরকারি বাণিজ্যকে সাবসিডাইজ করবে? সেটার কি যৌক্তিক কারণ থাকতে পারে? আমার কাছে মনে হয় কোনো যৌক্তিক কারণ নেই। আমি যদি বিদ্যুৎ ব্যবহার করি আমার বাসায়, হ্যাঁ, অবশ্যই এই যে চেঞ্জটা হলো এটার পরবর্তীতে ২ টো অপশন আছে সরকারের কাছে। একটা হচ্ছে বিদ্যুতের দাম বাড়াতে হবে বা জ্বালানি তেলের দাম হয়তো নেক্সট ধারণা রাউন্ডে করছি বেড়ে বাড়ানো যাবে। হবে। হ্যাঁ, বেড়ে যাবে বা বাড়াতে হবে। কারণ এখন তো ফর্মুলা বেসড কাজেই এটা আইনত বাড়াতেই হয়। আর না হলে সাবসিডি দিতে হবে। এখন যেটাই করুক না কেন, সাবসিডিও যদি দেয়, সরকারের পক্ষে সাবসিডি দেওয়ার সক্ষমতাও কিন্তু আমাদের ভাবতে হবে। সরকার ইতিমধ্যেই প্রায় ১,২০,০০০ কোটি টাকার সাবসিডি গত বছর দিয়েছে এবং সেটা পুরো পে করতেও পারে নাই। আপনারা জানেন যে এগ্রিকালচারের যে ইনপুট গুলো কেনা হয়েছিল সার, কীটনাশক ইত্যাদি, সেগুলোর দাম কিন্তু সরকার দেয় নাই। ওইভাবে দেয় নাই। তারা বন্ড দিয়েছে। তারা একটা কাগজ ধরিয়ে দিয়েছে যে এটা দিয়ে আপনারা সুদ পাবেন, এটা দিয়ে আপনারা যা ইচ্ছে তাই করেন। এটা যদি কেউ কিনতে চায় তার কাছে বিক্রি করে দিয়ে, কিন্তু আমি কিন্তু আপনাকে পুরো টাকা দিতে পারব না। এবং বন্ডের সুদের হার কত ছিল? আমার ধারণা ৭%। তো ৭% সুদে একটা বন্ড দিলে সেই বন্ডের দাম কাগজে ওইটার পেপার ভ্যালু কত হতে পারে? যেটাই লেখা থাকুক না কেন ডিসকাউন্ট করলে পরে ওটা প্রকৃত মূল্য অনেক কম। সরকার সেটা কিন্তু করেছে। অর্থাৎ প্রকৃত মূল্য দিতে পারেনি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলব যে সরকারকে একটু এইসব জিনিস থেকে বের হয়ে এসে একটু স্বচ্ছতার সাথে পণ্যের মূল্যগুলো বা আমাদের জ্বালানি বা বিদ্যুৎ ইত্যাদির মূল্যগুলো সঠিকভাবে ঠিক করা। এবং সঠিকভাবে ঠিক করার পরে যদি তারা মনে করে যে আমরা সাবসিডি দেব, বাজেট থেকে দিতে পারে যদি তাদের সামর্থ্য থাকে। সেটা সামগ্রিক বাজেট কনটেক্সট এ দেখতে হবে। আর যদি বলে যে না আমরা সাবসিডি দেব না, আমরা ক্রস সাবসিডাইজ করব গরিবদেরকে, যেটা বাংলাদেশে ব্যাপকভাবে করা হচ্ছে, সেটাও করতে পারে। তো সেই সম্ভাবনাগুলো আছে। তবে আমরা আমার যেটা ধারণা যে মোস্ট অফ দ্যা ইনক্রিজ এটা পাসড অন হবে গ্রাহকদের কাছে কোনো না কোনোভাবে আগামী ২ বছরের মধ্যেই ওভার টাইম। যেটাকে মোটামুটিভাবে IMF এর সাথে যেটা তারা চুক্তিবদ্ধ আছে সরকার। এটা প্রতি কয়েক মাস পরপরই এখন বাড়ানো হবে কোয়ার্টারলি এবং সেটার মধ্যেই আস্তে, আস্তে এটাকে রিফ্লেক্ট করে দেওয়া হবে। এটা কিন্তু ধন্যবাদ। খারাপ কিছু নয়। কারণ সরকার সাবসিডি দিলেও আল্টিমেটলি কিন্তু সরকার এই টাকা ধার করেই সাবসিডি দিচ্ছে। এবং ধার করা টাকা অনেক ক্ষেত্রেই ইনফ্লেশন ক্রিয়েট করে অথবা আমাদের উপর একটা ঋণের বোঝা চেপে যায়। তো সেই দিক থেকেও দেখলেও এই সাবসিডিটা চলে যাওয়াটাই ভালো এবং সরকারের ঋণের প্রবাহটাও যেন একটু কমে যায়। সেটা বাজারকেও একটু স্বস্তির জায়গায় ফেলবে। কারণ এখন কিন্তু সরকার ঋণ নেওয়ার কারণেই এবং যেটা ডক্টর রাজ্জাকও বলেছিলেন যে আগামী ৬ সপ্তাহ প্রচুর ঋণ নিবে সরকার। ৭০-৮০ হাজার কোটি টাকা হয়তো নিয়ে ফেলতে পারে এবং সেই ব্যাপক ঋণ এডিশনাল মানে যে ঋণ নেওয়া হয়েছে গত ১০ মাসে তার চাইতে আরো হয়তো ৭০-৮০ হাজার কোটি টাকা বেশি নিতে পারে এই ১.৫ মাসে। সেই ক্ষেত্রে এটার প্রভাব ইন্টারেস্ট রেটের উপর ব্যাপকভাবে পড়তে পারে। কাজেই এই সাবসিডি কমানোটা কিন্তু একটা একটা
ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা আলটিমেটলি ফিসক্যাল সিচুয়েশনকে ইমপ্রুভ করবে এবং টাকা ছাপানোকে কমানো নিরুৎসাহিত করবে এবং সরকারের ঋণ গ্রহণের প্রবণতাকে কমিয়ে আনবে। যার বোঝা তাকেই টানতে দেওয়াই আহসান ভালো। মনসুর, আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে এখন একটা বিরতি, ফিরবো অল্প কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর হাসান ইসমাইল মনসুর, আপনার কাছে ফিরছি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে চলে এসেছি, হাতে সময় খুবই কম। অল্প নতুন করে প্রশ্ন করতে চাইছেন আজকের আলোচনার বিষয়ের উপরে। আপনার যদি কিছু বলার থাকে আর একটু সেটা শুনে তারপরে আমরা স্টুডিওতে ফিরবো আমাদের অতিথির কাছে। আমি শেষ পর্যায়ে এটুকুই বলবো যে আমাদের অর্থনীতি আজকে যে পর্যায়ে যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, সেটা একদিনের সৃষ্টি হয়নি। এটা বহুদিনের, আমি বলবো যে আমাদের রিফর্মের প্রতি একটা আহ, এক ধরনের বিমুখতা ছিল, যেটার কারণে আজকে আমরা এখানে দেখছি। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও যদি দেখি আমরা, আমাদের এক্সপোর্টের যে পারফরমেন্স দেখি, এক্সপোর্ট টু জিডিপি যদি দেখি, আমরা যদি দেখি আমাদের ব্যাংকিং খাত ছোট হয়ে আসছে ক্রমান্বয়ে, ব্যাংকিং খাতে প্রচুর সমস্যা, এবং এইসব সমস্যা কাটানোর দিকেও কিন্তু এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখছি না। সরকার একটা মার্জারের কথা বলা হচ্ছিল, সেটাও কিন্তু ভেস্তে যেতে বসেছে বলে আমার ধারণা, পলিটিক্যাল ইকোনমির কারণে। তো আমি মনে করি যে সরকারের হাতে এখন খুবই ভালো একটা সময়। নতুন বছর শুরু হয়েছে, 5 বছরের মেয়াদের জন্য সরকার আসছে। এখন যদি বড় বড় যেসব রিফর্মের কথা চিন্তা করাটা দরকার, আমাদের ব্যাংকিং খাত নিয়ে, আমাদের রাজস্ব খাত নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং সেই সব জায়গায় কিভাবে আরো বিনিয়োগ, হিউম্যান ক্যাপিটাল ফরমেশনটাকে আরো জোরদার করতে পারি, বাংলাদেশকে সত্যি সত্যি একটা উন্নততর দেশের দিকে নিয়ে যেতে পারি, সেই চিন্তার খোরাক কিন্তু আছে। এবং সেই চিন্তা, সেই স্বপ্নটা সরকার দেখিয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ এখন পর্যন্ত আমরা কিন্তু সেইভাবে দেখি নাই সরকারের মধ্যে। আমি আশা করব এই শর্ট টার্মের যে পলিসি মেজার্স গুলো নেওয়া হয়েছে, এটাকেই মধ্যমেয়াদে আরো বিস্তৃত করে, যে এলাকাগুলোর কথা আমি বললাম, যেসব এরিয়ার কথা, সেই এরিয়াগুলোকে অন্তর্ভুক্ত করে আরো জোরদার রিফর্ম প্রক্রিয়া যেন সরকার গ্রহণ করে। ধন্যবাদ। ধন্যবাদ আহসান ইসমাইল মনসুর। আপনার কাছে সময়ের স্বল্পতার কারণে ছোট্ট করে প্রশ্নটা করছি, সেটা হচ্ছিল যে আমরা, আপনিও বলছিলেন, আহসান ইসমাইল মনসুর বলছিল যে কিছু পেইন হবে এই সিদ্ধান্তগুলোর কারণে। তো পেইনগুলো রিলিজ করার জন্য ইমিডিয়েট কোনো ধরনের কিছু অ্যাপ্রোচ ডেভেলপ করতে পারি কিনা, বা কোনো টুলস ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, এ ব্যাপারে আপনার সাজেশন যদি থাকে একটু শুনে যাব স্বল্প সময়। আমি মনে করি যে পেন রিলিজ করার ক্ষেত্রে সরকারকে প্রায়োরিটির কথা চিন্তা করতে হবে, কারণ সরকারের হাতে এনাফ রিসোর্সেস নাই। আমাদের ফিসকাল স্পেস লিমিটেড, সরকারের রাজস্বে সেই গতি নাই, সেই আকৃতি নাই। কাজেই যেটা করতে হবে, চিন্তা করতে হবে সমাজে যারা মার্জিনালাইজড গোষ্ঠী, যারা দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, আপনাকে তাদের উপরে খেয়াল রাখতে হবে। কাজেই আমাদের তো সেফটি নেট তো আছেই আছে, কিন্তু ওই সোশ্যাল প্রোটেকশনগুলোকে আমাদের কিন্তু একটু বাড়াতে হবে। আচ্ছা, পরিষ্কার উদাহরণ দিতে পারি, যেমন মনে করেন যে ওপেন মার্কেট সেল, যেটার মাধ্যমে শহরে গরিব জনগণের কাছে যে খাবারগুলো বিক্রি করা হয় যে ভর্তুকি দিয়ে, সেটাকে সরকার কিন্তু খানিকটা বাড়াতে পারে। আমি মনে করি যে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যে ওই দরিদ্র জনগোষ্ঠীর জন্য, তাদের জন্য কোনো কষাঘাত বা না আসে এটার ফলে। আর একটা জিনিস শেষ আমি বলতে চাই যে সামনের 2-3 মাস আমি মনে করি সময় হাতে আছে, আপনি বলুন। হ্যাঁ, সামনের 2-3 মাস আমি যেটা মনে করি যে এমনি যে আমরা যে দেখলাম যে মনিটারি পলিসি যেগুলো সরকার নিয়েছে, এটা আমার কাছে মনে হয় যে একটা ভালো চিন্তাভাবনা করে নেওয়া হয়েছে। এটার সঙ্গে সরকারের ব্যয় বিবেচনাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে প্রকল্পগুলো এখন দরকার নেই, এটাকে একটু আপাতত পেছনের দিকে রাখা, প্রয়োজন না হলে খরচ করার দরকার নেই। তাহলে হবে কি, এই যদি আমরা খরচটা কমাতে পারি সরকারের, তাহলে এই যে মনিটারি পলিসির মাধ্যমে যে আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, সেটা কিন্তু আমরা সাপোর্ট করতে পারবো। আমি যদি আবার বেশি বেশি এখন সরকারের খরচ করি, এবং অনেক সময় দেখা যায় যে এই খরচগুলোর গুণগত মান নিয়েও প্রশ্ন থাকে, তখন কিন্তু দেখা যাবে যে ওইদিকে আমরা মনিটারি পলিসির মাধ্যমে যে সুফলগুলো পাওয়ার চেষ্টা করছি,
এইদিকে এক্সপ্যানশনের ফিসক্যাল পলিসির মাধ্যমে ওইগুলোকে আমরা আবার আন্ডারমাইন করছি, এরকম যেন সিচুয়েশন তৈরি না হয়। ওভারঅল ডক্টর হাসান মুন্সি যেটা বলেছে আমি সেটা দিয়ে শেষ করতে চাই, আমাদের রিফর্মসের উপরে স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে। যে কোনো একটা সরকার ইলেকশনের পরে তার জন্য রিফর্ম করার সময় কিন্তু 2 থেকে 3 বছর, কারণ তারপরে আবার সামনে একটা ইলেকশন চলে আসে আপনি কিন্তু এবং তখন এক ধরনের জনতুষ্টিবাদী সিদ্ধান্তের একটা ব্যাপার থাকে। সুতরাং আমি বলবো যে এটা মোক্ষম সময় এবং আমাদের সামনে যে ক্রাইসিস আছে এটাকে সুযোগ হিসেবে চিন্তা করতে হবে ওই রিফর্মগুলোকে আনার জন্য। তাহলে হয়তো আমরা মনে করি যে হয়তো বছর 2-এর মধ্যে আমরা এই ক্রাইসিস থেকে বের হতে পারব। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে প্রত্যাশার জায়গাটা সাধারণ মানুষের জায়গা থেকে একটাই থাকবে যে এরা এই সিদ্ধান্তগুলোর ইতিবাচক প্রভাব পড়ুক জনজীবনে যত বেশি সম্ভব, সেই প্রত্যাশা রেখেই আজকের মতন আলোচনা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আজকের এই আলোচনায় দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।